হ্যালো, আসসালামু আলাইকুম। তো তোমাদের হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে, যেটা আমরা জানি। বেশিরভাগ স্কুলেই হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে, কয়েকটার মধ্যে হয়তো একটু পরে বা এক মাস পরে হয়তো শুরু হবে। তো ওইটা নিয়ে কোনো টেনশন নাই। আমরা হচ্ছে সায়েন্সের আমাদের প্রায় মানে সব চ্যাপ্টারগুলোই শেষ, যেগুলো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা পর্যন্ত আছে। এখন আর দুইটা চ্যাপ্টার মেবি বাকি, সেটা হচ্ছে চ্যাপ্টার 12 আর চ্যাপ্টার 7 বলতেছে অনেকে। ঠিক আছে, আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 12টা দেখবো এবং পরের দিন যে আমরা আরেকটা চ্যাপ্টার দেখবো সেটা হচ্ছে চ্যাপ্টার 7টা দেখবো। ঠিক আছে, এই দুটা চ্যাপ্টার দেখলে হচ্ছে আমাদের সায়েন্স একদম মানে অর্ধবার্ষিকীর জন্য একদম পারফেক্টলি কমপ্লিট হয়ে যাবে। তোমাদের আশা করি পরের সপ্তাহে হয়তো পরীক্ষা, তো এই সপ্তাহের মধ্যে সবগুলো সায়েন্সের ক্লাস শেষ হয়ে গেল, তো তোমাদের হচ্ছে সব পুরো প্রিপারেশনটা আশা করি ভালো হয়ে যাবে। তো চলো হচ্ছে আমরা শুরু করি। আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে মহাকাশ এবং উপগ্রহ। ঠিক আছে, মহাকাশ এবং উপগ্রহ। উপগ্রহ এবং মহাকাশ নিয়ে যে বিস্তর আলোচনা, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা এই চ্যাপ্টারের মেইন যে বেসিকগুলো সেগুলো আমরা দেখব। কিছু এমসিকিউ সলভ করব, সিকিউ হয়তো কিছু হোমওয়ার্ক দিয়ে দিব। ঠিক আছে, খুব ছোট চ্যাপ্টার, একটা বেশি সময় লাগবে না, একটা না আমরা পড়ে ফেলবো। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো, এটা দিয়ে করি, সমস্যা নেই। আচ্ছা দেখো, প্রথম হচ্ছে মহাকাশ। মহাকাশ জিনিসটা কি? গ্রহ আমাদের হচ্ছে বইয়ের আমরা কিছু পার্ট তুলে নিছি। ঠিক আছে, পুরো বইটা তো একদম রিডিং পড়ানো সম্ভব না এই স্লাইডের বা ক্লাসের মধ্যে দাঁড়িয়ে। সেটা হচ্ছে, তো তোমাদের কাজ কি, আমি এই যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট, মানে যেই জিনিসগুলো হচ্ছে তোমার বুঝার মতো, মানে একটু বুঝিয়ে দিলে তোমরা একটু ভালো করে বুঝতে পারবা, ওই হিসাবে আমি পড়িয়ে দিব। এবং বাকিটুকু তোমাদের কাজ কি, বইটা পুরোটা রিডিং পড়া। ঠিক আছে, কারণ এমসিকিউ তো বই থেকে আসবে, তাই না? আচ্ছা তাহলে দেখো, এখানে আমাদের প্রথম পার্ট অনুযায়ী যে জিনিসটা আছে সেটা হচ্ছে মহাশূন্য, মহাকাশ বা গ্রহ নক্ষত্র, সেগুলো কি সেগুলো আমরা একটু দেখব। ওকে, সাউন্ড শোনা যায় আশা করি? হ্যাঁ যায়। দেখো, গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, গ্যালাক্সি ইত্যাদির মাঝখানে যে খালি জায়গা থাকে তাকে আমরা কি বলি? মহাকাশ বা মহাশূন্য বলি। এটা একটা মহাকাশের সংজ্ঞা, তুমি বলতে পারো। ঠিক আছে, তাহলে আবার দেখো সংজ্ঞাটা কি বলছে। গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, গ্যালাক্সি ইত্যাদির মাঝখানে যে খালি জায়গা থাকে তাকে আমরা কি বলি? মহাকাশ বা মহাশূন্য বলি। গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, গ্যালাক্সি এগুলো কি? এগুলো সামনে আমরা আলোচনায় পড়বো আস্তে আস্তে। ঠিক আছে, একটা জিনিস চিন্তা করো, হচ্ছে পৃথিবীর বাইরে আমাদের কি আছে? সূর্য আছে, বিভিন্ন গ্রহগুলো আছে, এগুলো ছোটবেলা থেকে পড়ে আছে, ওই যে বুধ গ্রহ, শুক্র গ্রহ, মঙ্গল গ্রহ। তো এই জিনিসগুলোই হচ্ছে আমাদের গ্রহ। নক্ষত্র এইরকম মানে গ্রহের মধ্যে হচ্ছে বিভিন্ন আকার আকৃতির। ওকে, তারপর হচ্ছে এই যে ছায়াপথ, এগুলো কি পৃথিবী হচ্ছে মিল্কি ওয়ে নামক ছায়াপথের অন্তর্গত। ঠিক আছে, এইগুলো হচ্ছে সবগুলো আমাদের আলোচনার মধ্যে আছে। ঠিক আছে, তাহলে এখন পর্যন্ত আমরা কি দেখলাম? মহাশূন্য বা মহাকাশ কাকে বলে? যে গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, গ্যালাক্সি ইত্যাদির মাঝখানে যে খালি জায়গা থাকে তাকে মহাশূন্য বা মহাকাশ বলে। ঠিক আছে, মহাকাশ হচ্ছে বিশাল বড়। ওই যে ধরো তোমার হচ্ছে একটা কি বলে, একটা বোলের মধ্যে তুমি হচ্ছে আম কাটলা, আমটা হচ্ছে একদম এক জায়গায় না রেখে একটা বড় বলতো তো হচ্ছে চারপাশে আস্তে আস্তে একটু রাখলা। এখন হচ্ছে কি হলো, এই যে চারপাশে আম রাখার পরেও যে এই জায়গাটুকু ফাঁকা আছে ওইটুকু জায়গায় হচ্ছে কি খালি জায়গা। সেম ভাবে এই যে পৃথিবীর বাইরে যে মহাকাশটা আছে তার মধ্যে হচ্ছে অনেক গ্রহ, গ্রহাণু, নক্ষত্র, উপগ্রহ এই সবগুলো আছে। তো এইগুলো থাকার পরে একটা খালি জায়গা থাকে, যে খালি জায়গাটাকে আমরা বলি মহাশূন্য বা মহাকাশ। ওকে, আচ্ছা। পৃথিবীর পৃষ্ঠ থেকে দূরত্ব যত বাড়তে থাকে বায়ুমণ্ডল তত হালকা হতে থাকে। পৃথিবী পৃষ্ঠ বলতে কি বোঝানো হয়েছে? এই ধরো হচ্ছে আমাদের পৃথিবী, এইটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, মানে হচ্ছে পৃথিবীর একদম বাইরের প্রান্তটা। ঠিক আছে, একদম আমাদের যে আকাশটা পর্যন্ত আছে, তারপরে যে আমাদের কি হয়ে যায়? মহাকাশ হয়ে যায়। ওই আকাশ পর্যন্ত যে পৃষ্ঠটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে পৃথিবী পৃষ্ঠ। পৃথিবী পৃষ্ঠ থেকে দূরত্ব যত বাড়তে থাকে বায়ুমণ্ডল তত হালকা হতে থাকে। এখন বলতে পারো বায়ুমণ্ডল জিনিসটা কি? এই যে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি না, এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডল। এখন তুমি বলতে পারো অন্য গ্রহে কি বায়ুমণ্ডল আছে? সব গ্রহে বায়ুমণ্ডল নাই, তাহলে তো সব জায়গায় মানুষ বসবাস করতো, তাই না? মানুষ হচ্ছে বায়ুমণ্ডল যেই গ্রহে আছে, আমাদের পৃথিবীতে একমাত্র বেশি, মানে সবচেয়ে বেশি পরিমাণ বায়ুমণ্ডল আছে। অন্য গ্রহে তো কিছু কিছু পরিমাণ আছে যেগুলো মানবের বসবাসের জন্য উপযোগী না। ঠিক আছে, সেই জন্য বলছে বায়ুমণ্ডল তত হালকা হতে থাকে। তার মানে কি বলছে? তুমি মহাকাশে যখন যাবা, তুমি নর্মালি হচ্ছে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারবা না। এই জন্য বলছে বায়ুমণ্ডল হালকা হতে থাকে, সেখানে সহজে শ্বাস প্রশ্বাস গ্রহণ করা সঠিক মানে কি বলে পসিবল হবে না। ওকে, এবং 160 কিলোমিটার পর বায়ুমণ্ডল থাকে না বললেই চলে। পৃথিবী পৃষ্ঠ থেকে, এই যে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা লাইন, আমি যেগুলো বলবো এমসিকিউর জন্য সেগুলো একদম এমসিকিউর মধ্যে আসার মতো। 160 পৃথিবী পৃষ্ঠ থেকে 160 কিলোমিটার পর বায়ুমণ্ডল থাকে না বললেই চলে। অধিকাংশ বিজ্ঞানী মনে করেন যে পৃথিবী থেকে 160 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডল শেষ হয়ে মহাকাশে শুরু হয়। তাহলে এমসিকিউতে যদি আসে পৃথিবী থেকে কত উচ্চতায় বায়ুমণ্ডল শেষ হয়ে মহাকাশে শুরু হয়, বলতে হবে কি 160 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডল শেষ হয়ে মহাকাশে শুরু হয়।
আচ্ছা, তাহলে দেখো আমরা পরের স্লাইডে যাই। এখানে কি বলছে? মহাবিশ্ব। প্রথমে আমরা মাত্র দেখলাম মহাকাশ, এখন দেখবো হচ্ছে মহাবিশ্ব। মহাবিশ্বের যে কোনো অংশে কোনো বস্তু বা পদার্থের উপস্থিতি অন্য অংশের চেয়ে বেশি। যেসব অংশে পদার্থ বা বস্তু বেশি জড় বা ঘনীভূত হয় তাদেরকে আমরা গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ বলি। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা আমি একটা বেসিক এক্সাম্পল তোমাকে দিতেছি। দেখো, আবার দেখো জিনিসটা পড়ি। মহাবিশ্বের কোনো কোনো অংশে বস্তু বা পদার্থের উপস্থিতি অন্য অংশের চেয়ে বেশি হয়। মহাবিশ্বের কোনো কোনো অঞ্চলে বা কোনো কোনো জায়গায় বস্তু বা পদার্থের উপস্থিতি অন্য অংশের চেয়ে বেশি। যেসব অংশে পদার্থ বা বস্তু বেশি জড় বা ঘনীভূত হয়েছে তাদের বলা হয় গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ। এই জিনিসটা এখন চিন্তা করো, আমাদের পৃথিবীটা কাকে কেন্দ্র করে ঘুরে? একদম আমরা ছোটবেলাও পড়ছি, ক্লাস 7-এও পড়ছি আমরা, ঠিক আছে? পৃথিবী হচ্ছে সূর্যকে কেন্দ্র করে ঘুরে, তাই না? পৃথিবী যখন সূর্যকে কেন্দ্র করে ঘুরে, এবং পৃথিবীকে কেন্দ্র করে কে ঘুরে? চাঁদ ঘুরে, ঠিক আছে? এখন এই যে পৃথিবী, চাঁদ এবং আমাদের 8টা গ্রহ আছে, এই সামনের জিনিসগুলোতে আমরা পড়বো, আমাদের হচ্ছে 8টা গ্রহ আছে, সবগুলো হচ্ছে সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। এই যে একটা জায়গার মধ্যে অনেক পদার্থ বা অনেক বস্তুর উপস্থিতি এই জিনিসটা হচ্ছে কি একটা নক্ষত্র বা গ্যালাক্সি। গ্যালাক্সি হলো গ্রহ নক্ষত্রের এক বৃহৎ দল। গ্যালাক্সি হলো গ্রহ নক্ষত্রের এক বৃহৎ দল। আমাদের বাসভূমি পৃথিবী যে গ্যালাক্সিতে অবস্থিত তার নাম ছায়াপথ বা মিল্কি ওয়ে, ঠিক আছে? পৃথিবী যে গ্যালাক্সির অন্তর্গত তার নাম কি? এমসিকিউতে আসার মতো। পৃথিবী যে গ্যালাক্সিতে কি যেন বললাম, হ্যাঁ, অবস্থিত তার নাম হচ্ছে ছায়াপথ বা মিল্কি ওয়ে। এরকম কোটি কোটি গ্যালাক্সি রয়েছে মহাবিশ্বে, যেখানে রয়েছে কোটি কোটি নক্ষত্র। ওকে, এইটুকু বুঝতে পারছো আশা করি, একদম ইজি জিনিস। এখানে আমরা কি পড়লাম? গ্যালাক্সি জিনিসটা পড়লাম, যে একটা জায়গায় যেখানে বিভিন্ন বস্তু বা পদার্থের উপস্থিতি অন্য অংশের চেয়ে অনেক বেশি হয়, ওই জিনিসটাকে একত্রে আমরা কি বলতেছি? গ্যালাক্সি। পৃথিবী হচ্ছে কোন গ্যালাক্সির অন্তর্গত? মিল্কি ওয়ে বা ছায়াপথ নামক গ্যালাক্সির অন্তর্গত। ওকে, তারপর এখন মহাবিশ্ব যেহেতু দেখলাম, মহাবিশ্বের কিছু বৈশিষ্ট্য আমাদের আছে, ওইগুলো আমরা একটু দেখি, ঠিক আছে? কি কি জিনিস আছে? প্রথমটা দেখো, আলো 1 সেকেন্ডে প্রায় 3 কিলোমিটার পথ যেতে পারে। আলো 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার, সরি 3 কিলোমিটার না, 3 লক্ষ কিলোমিটার, ঠিক আছে? এই জিনিসটা ইম্পর্টেন্ট। আলো 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার যেতে পারে। এই যে যেতে পারে, এটাকে আমরা বলতেছি একটা আলোর বেগ। আলো একটা সেকেন্ডে যত পরিমাণ দূরত্ব যায় তাকে আমরা বলতেছি আলোর বেগ। এই বেগটাকে ভি হচ্ছে ভি দিয়ে লেখে না, আলোর বেগটাকে হচ্ছে সি দিয়ে লেখে, ঠিক আছে? এটা মুখস্থ রাখতে পারো, c is equal to 3 into 10 to the power 8 ms inverse 1, ঠিক আছে? মিটার পার সেকেন্ড। এই জিনিসগুলো কি? এই যে একক, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, একক। এগুলো একটু বড় হলে জানবা, কোনো সমস্যা নেই, শুধু তুমি 3 লক্ষ কিলোমিটার মনে রাখতে পারো, এটা একটু এক্সট্রা ইনফো, ঠিক আছে? তারপর পৃথিবী সূর্যের দূরত্ব প্রায় 15 লক্ষ কিলোমিটার। পৃথিবী এবং সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। 15 কোটি কিলোমিটার পৃথিবী এবং সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। এরপর সূর্য থেকে পৃথিবী আলো আসতে প্রায় সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। এই সবগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট তোমার। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। এরপর সূর্য থেকে এর সবচেয়ে নিকটবর্তী আলফা সেন্টরিতে আলো পৌঁছাতে সময় লাগে 4 বছরের বেশি। 4 বছরের বেশি, 4 বছরের চেয়ে বেশি। ওকে, এখন সূর্য থেকে নিকটবর্তী আলফা সেন্টরিতে, ঠিক আছে? এইগুলো মানে তেমন ডিটেলস আমাদের বইয়ে নাই, তো ওগুলো জেনে লাভ নেই। এটা হচ্ছে ধরো পৃথিবীর মতোই সূর্যের থেকে একটা দূরত্ব একটা বস্তু, ঠিক আছে? যে এটার মধ্যে মানে ওইটা সূর্যের সবচেয়ে কাছের আলফা সেন্টরি। ওকে, এই জিনিসটাতে আলো পৌঁছাতে সময় লাগে কত? 4 বছরের বেশি। ওকে, এরপর সৌরজগতে মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা নামক গ্যালাক্সির অন্তর্গত আমাদের সৌরজগৎ। আমাদের এই যে পৃথিবী, সূর্য, বিভিন্ন গ্রহগুলো কোন গ্যালাক্সির অন্তর্গত? মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। এটার এমসিকিউ আসে যে মিল্কি ওয়ে বা ছায়াপথের অন্য একটা মিনিং কি, সেটা হচ্ছে আকাশগঙ্গা, ঠিক আছে? এগুলো খেয়াল রাখবা। এরপরে নক্ষত্রগুলোর প্রত্যেকে এক একটি জ্বলন্ত গ্যাসপিণ্ড বলে এদের সবারই আলো ও উত্তাপ আছে। নক্ষত্রগুলোর প্রত্যেকে এক একটি জ্বলন্ত গ্যাসপিণ্ড বলে এদের সবারই আলো এবং উত্তাপ আছে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। নক্ষত্র কোনগুলো, ঠিক আছে? নক্ষত্র যেগুলো আছে সেগুলো কি পৃথিবী এবং সূর্যের চারপাশে মানে মহাকাশে ঘুরতে থাকে। এই প্রত্যেকটারই কি আছে? আলো এবং উত্তাপ আছে। ওকে, তাহলে এগুলো গেল কি আমাদের মহাবিশ্বের যে বিভিন্ন বস্তুগুলো আছে, মহাবিশ্বের যে বিভিন্ন পদার্থগুলো আছে, সূর্য, পৃথিবী, এই সবগুলোকে
যে একটা মানে এই সবগুলো থেকে আলো, সূর্য থেকে আলো কত দূরত্বে পৃথিবী যায়, কত সেকেন্ডে পৃথিবীতে যায়, অথবা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত, ঠিক আছে, এই আলোচনাগুলো আমাদের এখানে করা আছে। এগুলো সবগুলো এমসিকিউ এর জন্য, ঠিক আছে। তুমি হচ্ছে এটা যদি তোমার সৃজনশীলের গতে আসে তুমি তাও পারবা। কেন পারবা? আমি একদম পয়েন্ট আকারে লিখে দিছি, ঠিক আছে। তোমার যদি আসে যে মহাবিশ্বের বৈশিষ্ট্যগুলো লেখো, মহাবিশ্বের গুরুত্বটা লেখো, কি কি গুরুত্ব, এই জিনিসগুলো, ওকে। তারপর মহাবিশ্বের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত যেসব তত্ত্ব আছে তার মধ্যে বহুল প্রচলিত হলো বিগ ব্যাং তত্ত্ব, ঠিক আছে। বিগ ব্যাং তত্ত্ব জিনিসটা কি? একদম হচ্ছে আমাদের বইয়ে যেরকম আছে আমরা ওইরকম ভাবে পড়বো। একটা ছোট্ট বিস্ফোরণ থেকে, মানে বিগ ব্যাং তত্ত্বটা হচ্ছে এরকম একটা তত্ত্ব যেটা থেকে ধারণা করা হয় যে একটা ছোট্ট বিস্ফোরণ থেকে আমাদের পুরো মহাবিশ্বটা সৃষ্টি হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে বিগ ব্যাং তত্ত্বটা, মানে আমাদের বই অনুসারে। এখন দেখো এখানে কি বলছে, মহাবিশ্বের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত যেসব তত্ত্ব আছে তার মধ্যে বহুল প্রচলিত হলো বিগ ব্যাং তত্ত্ব। বিগ ব্যাং তত্ত্ব বা মহাবিস্ফোরণ তত্ত্ব একই জিনিস, বাংলা একে বলা হয় মহাবিস্ফোরণ তত্ত্ব। মহাবিশ্বে এক সময় অত্যন্ত উত্তাপ এবং একক বিন্দুতে অসীম ঘনত্বের অবস্থা হয়েছিল। বিগ ব্যাং বা মহাবিশ্বের সংঘটিত হয়েছিল প্রায় 13.75 বিলিয়ন বছর আগে। 13.75 বিলিয়ন বছর আগে বা 1375 কোটি বছর পূর্বে এটি মহাবিশ্বের বয়স, ওকে। তাহলে আবার দেখো মহাবিস্ফোরণ তত্ত্বটা কি? এমন একটা অবস্থা, মানে একদম শুরুর দিকে এমন একটা অবস্থা হয়েছিল যে ওই জায়গাটার মানে যে কোনো একটা মহাবিশ্বের যে কোনো একটা জায়গার মধ্যে কি কি জমা হয়েছিল। যেখানে বলছে যে অত্যন্ত উত্তাপ এবং একক বিন্দুতে অসীম ঘনত্ব। ঘনত্ব জিনিসটাকে আমরা হচ্ছে চ্যাপ্টার 3-তে পড়ছিলাম, মানে ওইখানের ঘনত্ব আর এখানে ঘনত্বের মধ্যে পার্থক্য আছে কিন্তু কনসেপ্টটা সেম, যে একটা জায়গায় বেশি ঘনভাবে থাকা, ঠিক আছে, ওইটা হচ্ছে ঘনত্ব। এখন এই যে অত্যন্ত উত্তাপ এবং অধিক ঘনত্বের কারণে যে একটা অবস্থা হয়েছিল তখন একটা বিস্ফোরণের মতো অবস্থা হয়েছে, মানে ওই উত্তাপ এবং বেশি ঘনত্বের কারণে একটা বিস্ফোরণ হয়েছে, যেই বিস্ফোরণটাকে আমরা বলতেছি মহাবিস্ফোরণ তত্ত্ব বা বিগ ব্যাং তত্ত্ব। এই বিগ ব্যাং তত্ত্ব থেকে হচ্ছে, মানে এই বিগ ব্যাং তত্ত্ব অনুসারে আমাদের মহাবিশ্বটা সেই তখনই শুরু, মানে সৃষ্টি হয়েছিল যখন এইরকম একটা অবস্থা থেকে একটা মহাবিশ্ব টোটাল আমাদের যে সূর্য, পৃথিবী, গ্রহ সব কিছু যে সৃষ্টি হয়েছে ওইটা হচ্ছে ধারণা করা হয়েছে। এখন এটা কত বছর পূর্বে হয়েছে বলা হয়েছে? 13.75 বিলিয়ন বছর পূর্বে, 1375 কোটি বছর পূর্বে, ঠিক আছে, খেয়াল থাকবে আশা করি। এখন প্রাকৃতিক গ্রহ এবং উপগ্রহ, ঠিক আছে, এই পর্যন্ত সবাই বুঝছো আশা করি, কোনো কিছু না বোঝার মতো নাই। আমরা হচ্ছে একদম ছোট চ্যাপ্টার, ঠিক আছে, খুব একটা টাইম লাগবে না, এটা আশা করি 1 ঘন্টার মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, আরও আগে হইতে পারে, কোনো সমস্যা নেই। দেখো প্রাকৃতিক গ্রহ এবং উপগ্রহ এই জিনিসটা কি? প্রাকৃতিক গ্রহ এবং উপগ্রহ, এবং প্রাকৃতিক আর কৃত্রিম দুইটা কিন্তু ভিন্ন জিনিস। প্রাকৃতিক মানে কি? আল্লাহ প্রদত্ত বা সৃষ্টিকর্তা প্রদত্ত, ঠিক আছে, বা আমাদের হচ্ছে যেভাবে প্রাকৃতিকগতভাবে সৃষ্টি হয়েছে সেইগুলো। কৃত্রিম কোনগুলো? মানব সৃষ্ট যেগুলো, ঠিক আছে, আমরা মানুষরা যেগুলো বানায় ওগুলো হচ্ছে কৃত্রিম। এখন প্রাকৃতিক গ্রহ এবং উপগ্রহ, এখানে কি বলছে? ছায়াপথে রয়েছে আমাদের সূর্য এবং এর পরিবার, যাকে সৌরজগৎ বলা হয়, যাকে সৌরজগৎ বলা হয়। ছায়াপথে রয়েছে আমাদের সূর্য এবং এর পরিবার, যাকে আমরা কি বলি? সৌরজগৎ। সৌরজগতে রয়েছে সূর্য এবং একে ঘিরে আবর্তনশীল কয়টি গ্রহ? সূর্যকে ঘিরে আবর্তন করে কয়টি গ্রহ? এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। সূর্যকে ঘিরে আবর্তন করা হচ্ছে 8টি গ্রহ। যেসব বৃহৎ বস্তু সূর্যের চারদিকে ঘুরে তাদের বলা হয় গ্রহ। এই যেসব বৃহৎ বস্তু সূর্যের চারদিকে ঘুরে তাদের আমরা কি বলতেছি? গ্রহ বলতেছি। সূর্যকে ঘিরে আবর্তনশীল 8টি গ্রহ কি কি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। খেয়াল থাকবে 8টা গ্রহের নাম একদম মুখস্থ করে ফেলতে হবে। কোন কোন 8টা গ্রহ কি কি? বুধ গ্রহ, শুক্র গ্রহ, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। 8টা গ্রহ। 8টা গ্রহ হচ্ছে পৃথিবীকে বিভিন্ন টাইমে প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ করে মানে কি? পৃথিবীকে কেন্দ্র করে ঘোরা। আমাদের প্রদক্ষিণ করে সূর্যকে কেন্দ্র করে ঘোরা, দুঃখিত। এখন যে জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের পৃথিবী কি করে? অবশ্যই সূর্যকে কেন্দ্র করে ঘুরে। এই জন্য হচ্ছে আমাদের দিন রাতের অবস্থা তারতম্য হয়, না হলে তো সারাদিন দিনই থাকতো। যদি সূর্যকে কেন্দ্র করে না ঘুরতো তাহলে কি হতো? পৃথিবী হচ্ছে দুইভাবে ঘুরে, নিজের অক্ষের উপর একবার ঘুরে এবং সূর্যকে কেন্দ্র করে আরেকবার ঘুরে। দেখো আমি যেটা একটু ছোট্ট করে বোঝাইতে চাই, এই ধর হচ্ছে আমাদের সূর্য, ঠিক আছে, এই যে সান, এবং এইটা হচ্ছে পৃথিবী যে ঘুরে। ওই যে আমরা চ্যাপ্টার 6 পড়ছিলাম না, রাদারফোর্ডের মডেল,
মনে আছে চ্যাপ্টার 6 এর রাদারফোর্ড মডেলে কি পড়ছেন? ওই যে রাদারফোর্ড মডেলকে কেন সৌর মডেল বলা হয়? সৌর মডেলে কি বলছিল যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, অনেকটা সৌরজগতের মতো, যেভাবে সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে। তাহলে সেম ভাবে এটা ধরো আমাদের আর্থ, এটা কি করে? এটা হচ্ছে এই যে নিজের একটা অক্ষ আছে, সেই নিজের অক্ষের উপর ঘুরতে থাকে এবং সেই সূর্যকে চারদিকে করেও ঘুরতে থাকে। বোঝা গেছে? তাহলে এই যে ঘূর্ণনটা, এটার উপরই নির্ভর করতেছে আমাদের দিন এবং রাতের দৈর্ঘ্য। শীতকালে কি হয় আমরা দেখি, দিনের দৈর্ঘ্য খুব কম হয়, রাতের দৈর্ঘ্য খুব বেশি হয়। সেম ভাবে এই যে গরমকালে কি হয় বা গ্রীষ্মকালে হচ্ছে আমাদের কি হয়, দিনের দৈর্ঘ্য বেশি হয়, রাতের দৈর্ঘ্য কম হয়। এই যে কয়দিন আগে গেল, আজকে কয় তারিখ? আমি এই ক্লাসটা নিতে চাচ্ছি 23 জুন, তোমরা হয়তো 24 তারিখ পেয়ে যাবে আশা করি। 21 জুন তারিখে হচ্ছিল মানে পৃথিবীর সবচেয়ে বৃহৎ দিন। পৃথিবী হচ্ছে দুইটা গোলার্ধে ভাগ করা হয়েছে, ঠিক আছে, উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ। এখন এই দুইটা গোলার্ধের মধ্যে দক্ষিণ গোলার্ধ মানে আমরা যেই পাশে আছি, ঠিক আছে, ওই পাশে 21 জুন তারিখে সবচেয়ে বৃহৎ দিন, সবচেয়ে ক্ষুদ্র রাত। ওকে, এই জিনিসটা হয়েছে এই যে 21 জুন আগে, কয়দিন আগে। ওকে, আচ্ছা, তাহলে এই পর্যন্ত বুঝতে পারছো আশা করি। এখন দেখো তাহলে আমাদের 8টা গ্রহ কি কি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। যারা, এরপর দেখো শেষে একটু লাইন আছে যে যারা গ্রহকে কেন্দ্র করে ঘুরে এদেরকে বলা হয় উপগ্রহ। তাহলে সূর্যকে কেন্দ্র করে যারা ঘুরে তাদের আমরা কি বলতেছি? গ্রহ। এবং যারা গ্রহকে কেন্দ্র করে ঘুরে তাদের আমরা কি বলবো? উপগ্রহ। যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ, তাই চাঁদ হচ্ছে পৃথিবীর উপগ্রহ। এই জিনিসটা খেয়াল থাকবে। তাহলে পৃথিবীর হচ্ছে একটা উপগ্রহ। এমসিকিউ, পৃথিবীর কয়টা উপগ্রহ? একটা উপগ্রহ। কোনটা? চাঁদ। চাঁদ হচ্ছে পৃথিবীর উপগ্রহ। তাহলে এই স্লাইডটাকে আমরা হচ্ছে একটা রিভাইজ দিই যে গ্রহ কোনগুলো, উপগ্রহ কোনগুলা। গ্রহ হচ্ছে যেগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, সেগুলো হচ্ছে গ্রহ। এবং গ্রহগুলোকে যারা কেন্দ্র করে ঘুরতে থাকে তাদের আমরা বলি হচ্ছে উপগ্রহ। এখন সূর্যকে কেন্দ্র করে যেগুলো ঘুরে আবার আবর্তনশীল গ্রহ হচ্ছে কয়টি? 8টি। 8টি গ্রহ কি কি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। ওকে, এই হচ্ছে 8টা গ্রহ। এখন আমরা দেখবো হচ্ছে মানে এই 8টা গ্রহ কয় দিন বা কত সময় লাগে বা কয় ঘন্টা লাগে সূর্যকে প্রদক্ষিণ করতে বা সূর্যকে ঘুরতে একবার। দেখো, গ্রহ এবং উপগ্রহের কোনো আলো ও তাপ উত্তাপ নেই। এদের উপর সূর্যের যে আলো পড়ে তা প্রতিফলিত হয়। গ্রহ ও উপগ্রহের কোনো আলো ও উত্তাপ নেই। গ্রহ উপগ্রহের কোনো আলো, নিজস্ব আলো বা উত্তাপ নেই। এদের উপর সূর্যের যে আলো পড়ে তা প্রতিফলিত হয়। পৃথিবীর হচ্ছে এই যে উপগ্রহ কয়টি? একটি। মঙ্গলের 2টি। আচ্ছা, এটা আমি হচ্ছে একটু দিয়ে দিই। পৃথিবীর হচ্ছে একটি উপগ্রহ। ওকে, এরকম হলো কেন? আচ্ছা, মঙ্গলের হচ্ছে 2টি উপগ্রহ, বৃহস্পতির হচ্ছে 67টি উপগ্রহ, ঠিক আছে। এরপর শনির হচ্ছে 62টি উপগ্রহ, ইউরেনাসের হচ্ছে 27টি উপগ্রহ, নেপচুনের 14টি প্রাকৃতিক উপগ্রহ রয়েছে। ওকে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। পৃথিবীর একটা, মঙ্গলের 2টা, বৃহস্পতির 67টা, শনির হচ্ছে 62টা, ইউরেনাসের হচ্ছে 27টি এবং নেপচুনের হচ্ছে কয়টা উপগ্রহ? 24টি উপগ্রহ আছে, ঠিক আছে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এবং এদের গ্রহের মধ্যাকর্ষণ বলের প্রভাবে গ্রহের চারদিকে ঘুরতে থাকে। গ্রহের চারদিকে ঘুরে। মধ্যাকর্ষণ বলের প্রভাবে, কোন বলের প্রভাবে গ্রহের চারদিকে ঘুরে? মধ্যাকর্ষণ বলের প্রভাবে হচ্ছে গ্রহের চারদিকে ঘুরতে থাকে। কারা? উপগ্রহরা। আচ্ছা, এখন একটা জিনিস মেবি মিসিং গেছে, দাঁড়া আমি একটু দেখে নিই। আচ্ছা, না ওইটা নাই। আচ্ছা, সমস্যা নেই। দেখো, তাহলে আমরা কোন পর্যন্ত ছিলাম? এখানে উপগ্রহগুলো দেখলাম, ঠিক আছে। গ্রহ সংজ্ঞা কি, উপগ্রহ সংজ্ঞা কি, সেগুলো আমরা দেখলাম। এখন হচ্ছে প্রত্যেকটা গ্রহের কয়টা করে উপগ্রহ। কিছু গ্রহের উপগ্রহ নাই, না থাকতে পারে, স্বাভাবিক। উপগ্রহ যে থাকতে হবে এমন তো কোনো শর্ত বা বাধ্যবাধকতা নেই। ওকে, তাহলে এখানে যে এমসিকিউগুলো মানে আমি যেগুলো মার্ক করে দিয়েছি এগুলো কিন্তু প্রত্যেকটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, এগুলো হচ্ছে পয়েন্ট করে পড়বা। তারপর যাই, এরপর হচ্ছে কৃত্রিম উপগ্রহ এবং এর ইতিহাস। কৃত্রিম উপগ্রহ কি? কৃত্রিম উপগ্রহ, আচ্ছা, একদম ইজি। একটু আগে বলছিলাম প্রাকৃতিক উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ। পৃথিবীর একটা উপগ্রহ আমরা কি পাইছিলাম? চাঁদ, তাই না? এখন দেখো, চাঁদকে কি কখনো মানুষ বানাইতে পারছে? মানুষ হচ্ছে চাঁদকে কিন্তু বানাইতে পারেনি। সেম ভাবে
যখন মানব সৃষ্ট কিছু উপগ্রহ আছে সেগুলোর কাজ কি, সেগুলোর কাজ হচ্ছে এই যে মহাকাশ থেকে বিভিন্ন আমরা আবহাওয়া দেখি না যে পরের দিন বা 1 মাস পরে বৃষ্টি হবে নাকি বা 1 সপ্তাহ পরে ওই দিনে কি বৃষ্টি হবে নাকি হবে না, এগুলোকে আমরা আগে থেকে জানতে পারি না। কিভাবে জানতে পারি? এই যে বিভিন্ন উপগ্রহ যেগুলো আছে এইগুলোর দ্বারা, মানব সৃষ্ট উপগ্রহ যেগুলো মহাকাশে প্রেরণ করা হয়েছে এইগুলোর দ্বারা হচ্ছে আমরা জানতে পারি। ওকে, এখন যেই জিনিসটা হচ্ছে লাগবে যে কৃত্রিম উপগ্রহ জিনিসটা কি, সেটা কি কাজ, কিভাবে পাঠায় বা কিভাবে উপকার আমরা পাই এগুলো দিয়ে, সেই জিনিসটা আমরা দেখব। এখন মানুষের পাঠানো যেসব বস্তু বা মহাকাশ যান পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তাদেরকে বলা হয় কৃত্রিম উপগ্রহ। এখন এই যে নির্দিষ্ট কক্ষপথ বলছে, একটা জিনিস খেয়াল রাখো, যখন আমরা কি বলছিলাম পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে এবং নিজের অক্ষের উপর ঘুরে, তার মানে কি পৃথিবী অবশ্যই একটা কক্ষপথে আছে, নাহলে কি অন্য যেরকম ইচ্ছা ওরকমভাবে ঘুরতে পারবে? ওরকম কখনোই পারবে না। সেমভাবে যখন আমরা কি করব, একটা কৃত্রিম উপগ্রহকে মানে একটা মানবসৃষ্ট উপগ্রহকে আমরা কি করব, যখন মহাকাশে প্রেরণ করব তাকেও একটা কক্ষপথে তুলে দিতে হবে। মানে কক্ষপথ তো আছেই, আগে থেকেই আছে, কক্ষপথ আগে থেকেই আছে। আমাদের কাজটা কি হবে, তাকে একটা কক্ষপথে মানে ওই স্থানে বসিয়ে দেওয়া, যাতে সে ওই জায়গাটা দিয়ে পৃথিবীকে ঘুরতে পারে। নাহলে যদি অন্য মানে এভাবে ছেড়ে দেয় মহাকাশে, সে কি করবে? সে হচ্ছে মহাকাশের মধ্যে হারিয়ে যাবে, ঠিক আছে? কিন্তু তাকে যদি একটা কক্ষপথের মধ্যে বসিয়ে দিতে পারি, তখন সে কি করবে? পৃথিবীকে একটা কেন্দ্র করে ঘুরতে থাকবে একটা নির্দিষ্ট কক্ষপথ অনুযায়ী। এই কথাটা এখানে বলছে যে মানুষের পাঠানো যেসব বস্তু বা মহাকাশ যান পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তাদেরকে বলা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। পৃথিবীর মধ্যাকর্ষণ বা অভিকর্ষজ বলের প্রভাবে চাঁদের মতো এরা নিজস্ব কক্ষপথে ঘুরে। মধ্যাকর্ষণ বা অভিকর্ষণ বল এই দুইটা জিনিস চ্যাপ্টার 7 আমরা পড়ব, ঠিক আছে? শুধু এইটুকু জেনে রাখো, দুইটা জিনিস, মধ্যাকর্ষণ বা মহাকর্ষ, অভিকর্ষণ বা অভিকর্ষ, ঠিক আছে? মধ্যাকর্ষণ বল বা মহাকর্ষ বল জিনিসটা কি? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণার মধ্যে যে আকর্ষণ বল বা আকর্ষণ বলের মান, তাকে আমরা কি বলবো? মহাকর্ষ বল বলবো। এবং অভিকর্ষণ বলটা কি? এই যে একটু আগে মহাকর্ষ বলের সংজ্ঞাটা খেয়াল রাখো, মহাবিশ্বের দুটি বস্তুকণা বলছি না, পৃথিবীও কি মহাবিশ্বের একটা বস্তুকণা না? পৃথিবীও তো মহাবিশ্বের একটা বস্তু। অভিকর্ষণ বলটা হচ্ছে যে পৃথিবী এবং মহাবিশ্বের অন্য কোনো একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, তাকে আমরা বলবো হচ্ছে অভিকর্ষজ বল। তাহলে জিনিসটা কি? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণার মধ্যে আকর্ষণ বলের মান হচ্ছে মহাকর্ষ বা মধ্যাকর্ষ বল, এবং ওই দুটো বস্তুকণার মধ্যে একটা যদি পৃথিবী হয় তাহলে ওই বলটা কি হয়ে যাবে? অভিকর্ষণ বল বা অভিকর্ষজ বল। এবং এই যে কৃত্রিম উপগ্রহ, সেগুলো কিসের মতো ঘুরে? চাঁদের মতো মধ্যাকর্ষণ বা অভিকর্ষজ বলের প্রভাবে নিজস্ব কক্ষপথে ঘুরতে থাকে। আচ্ছা, কৃত্রিম উপগ্রহ চাঁদের তুলনায় অনেক ছোট এবং চাঁদের তুলনায় অনেক নিচু দিয়ে পৃথিবীর চারদিকে ঘুরে। কৃত্রিম উপগ্রহ তাহলে কি করে? চাঁদ হচ্ছে আমাদের কি একদম কি হাতের নাগালে? না, চাঁদ হচ্ছে পৃথিবী থেকে অনেক দূরে, ঠিক আছে? সূর্য যতটুকু দূরে তার থেকে হয়তো একটু কাছে বা তার থেকে দূরে, মেবি, আমার শিওর না। এই জিনিসটা তোমাদের 6-7 বইয়ে ছিল, ঠিক আছে? এখন নাই, যেহেতু ওটা লাগবে না, কত দূরত্বে ছিল। সূর্যের দূরত্বটা আছে, ওইটা পড়লেই হবে। তাহলে দেখো, চাঁদ হচ্ছে আমাদেরকে একটা উপগ্রহ, পৃথিবীর উপগ্রহ। তাহলে কৃত্রিম উপগ্রহ হচ্ছে পৃথিবীরই উপগ্রহ, কিন্তু সেগুলো কি কৃত্রিম বা মানব সৃষ্ট? সেগুলো যদি না পাঠাইতো সেগুলো কি কখনো উপগ্রহ হইতো? মানে মহাকাশে যদি না পাঠাতাম আমরা, কখনো সেগুলো উপগ্রহ হইতো না। তাহলে এই জিনিসটাই বলছে যে যেইগুলোকে মানব সৃষ্ট যে উপগ্রহগুলোকে আমরা হচ্ছে মহাকাশে প্রেরণ করি, ঠিক আছে? মানব সৃষ্ট যে উপগ্রহগুলোকে আমরা মহাকাশে প্রেরণ করি, ওই উপগ্রহগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে এবং সেগুলো হচ্ছে কি আকার অনেক ছোট হয়। যদি সেগুলো আকার বেশি বড় হয়, সেগুলো পৃথিবীর একদম কাছাকাছি ঘুরতে পারবে না। সেগুলো তখন কি হবে? পৃথিবীতে হচ্ছে কি করে, ওই যে আগে হচ্ছে অনেক আগে হয়তো কি হইতো, উল্কাকাণ্ড হইতো, ঠিক আছে? মানে ওই যে পৃথিবী থেকে গ্রহাণু যেগুলো, ঠিক আছে, উল্কাপিণ্ড, ঠিক আছে, সেগুলো পৃথিবীর মধ্যে এসে পড়তো। তখন হচ্ছে যে ডাইনোসর আমলের যুগের কথা বলা হইতেছে। তো তখনের মতো হয়ে যেত অবস্থা। সেই জন্য হচ্ছে কৃত্রিম উপগ্রহগুলোকে অনেক ছোটোভাবে প্রেরণ করে, যেগুলো শুধু পৃথিবীর কোনো একটা স্থানের ছবি বা কোনো একটা স্থানের আবহাওয়া কয়দিন পরে কি হবে ওইগুলো হচ্ছে খেয়াল রাখতে পারে। আচ্ছা, নির্দিষ্ট কক্ষপথ ঘোরার জন্য এদের প্রয়োজনীয় দ্রুতি থাকতে হয়। এই যে নির্দিষ্ট কক্ষপথ ঘোরার জন্য এদের প্রয়োজনীয় দ্রুতি থাকতে হয়। দ্রুতি মানে হচ্ছে কি বলছি? বেগ, একটা বেগ থাকতে হয়। পৃথিবী থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা যত বেশি হবে তার দ্রুতি তত কম হবে। পৃথিবী থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা যত বেশি হবে তার দ্রুতি তত কম হবে। এই যে একটু আগে বলছিলাম যে সবগুলো হচ্ছে একটা কক্ষপথ অনুসারে ঘুরে। তাহলে আমরা হচ্ছে মহাকাশ একদম ইজিভাবে দেখো, আমরা যখন রকেট দিয়ে একটা কৃত্রিম উপগ্রহ মহাকাশে প্রেরণ করি তখন আমরা চাই কি তাকে একটা কক্ষপথে স্থাপন করে দেওয়ার, যাতে সে ওই কক্ষপথ অনুসারে পৃথিবীকে ঘুরতে পারে। এখন এই যে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরবে বা পৃথিবীর কক্ষপথটাকে কেন্দ্র করে ঘুরবে,
এই ঘোরাটা হচ্ছে একটা তার নির্দিষ্ট দ্রুতি থাকে, তার যদি ওই দ্রুতিটা না থাকতো তাহলে কি সে ওই কখনো ঘুরতে পারতো, ওই বেগে ঘুরতে পারতো? সে কি করতো, ঘুরতে ঘুরতে এসে পৃথিবীর মধ্যে পতিত হয়ে যেত, মানে পৃথিবীর মধ্যে আবার চলে আসতো। তখন একটা পৃথিবীর যে কোনো জায়গায় পড়লে ওখানে কি হইতো, ধ্বংস হয়ে যেত, আগুন লেগে যেত। তো এটাই বলছে যে তাদের একটা নির্দিষ্ট দ্রুতি থাকে, এবং পৃথিবী থেকে কৃত্রিম উপগ্রহটা যত বেশি দূরত্বে আমরা স্থাপন করব তার দ্রুতিটা তত কমবে, তার দ্রুতিটা তত কমবে। কেন? কারণ তখন ঘুরতে বেশি সময় লাগবে। ঘুরতে সময় লাগা মানে কি, কেউ যদি ধরো আমি এখান থেকে দৌড় দিয়ে হচ্ছে কি গেলাম, মিরপুর গেলাম, ঠিক আছে, এবং এখান থেকে গাড়ি দিয়ে হচ্ছে মিরপুর গেলাম, কে আগে পৌঁছাবে? অবশ্যই গাড়ি দিয়ে যখন আমি পৌঁছাবো তখন আগে পৌঁছাবো, যদি জ্যাম না থাকে, অবশ্যই জ্যামের কথা তো বলবো না। তাহলে সেমভাবে হচ্ছে কি, যত বেশি দূরে যাইতেছি আমি, যত বেশি পৃথিবী থেকে যত বেশি দূরে যাইতেছি তখন আমার কি পৃথিবীকে ঘুরতে বেশি টাইম লাগতেছে। কেন? কারণ ধরো এখানে ধরো এটা হচ্ছে পৃথিবীর এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে কক্ষপথটা, এখানে কি দূরত্ব বেশি না, কিন্তু আমি যদি এই জায়গাটা দিয়ে ঘুরি তাহলে আমার কি তাড়াতাড়ি ঘুরে হইতেছে, দ্রুতিটা বেশি। কিন্তু আমি যদি এই পরের জায়গাটা দিয়ে ঘুরি অবশ্যই আমার বেশি টাইম লাগবে, তখন কি দ্রুতিটা একটু কম হয়ে যাবে। এই কথাটা এখানে বলছে যে পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরে কৃত্রিম উপগ্রহটা স্থাপন করা হবে তার দ্রুতি তত কমতে থাকবে। তারপর কৃত্রিম উপগ্রহের কক্ষপথে চলা বা ভ্রমণ, পৃথিবীর চারদিকে ঘোরার জন্য কেন্দ্রমুখী বল বা টানের প্রয়োজন হয়। কৃত্রিম উপগ্রহের উপর পৃথিবীর আকর্ষণ বা অভিকর্ষণ বলই এই কেন্দ্রমুখী বল যোগায়। পৃথিবীর চারদিকে ঘোরার জন্য কেন্দ্রমুখী বল বা টানের প্রয়োজন। আচ্ছা দেখো, কেন্দ্রমুখী বল এই জিনিসটা কি, তোমাদের এত মানে এটা অনেক বেসিক, কিন্তু মানে এটার মধ্যে অনেক কনসেপ্ট আছে, তোমাদের ক্লাস 8 এত কিছু নাই। তোমরা যখন 9, 10 উঠে সায়েন্স পড়বে তখন আরও বেশি জিনিস জানতে পারবে। শুধু জিনিসটা কি একটু দেখার চেষ্টা করো। এটা হচ্ছে ধরো আমার পৃথিবীর কেন্দ্র, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পৃথিবীর কেন্দ্র, এবং এইটা হচ্ছে ধরো আমি কৃত্রিম উপগ্রহটা আমার এটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কৃত্রিম উপগ্রহটা। এই কৃত্রিম উপগ্রহটা যখন আমি পৃথিবীর একটা বাইরে একটা যে কোনো একটা কক্ষপথে স্থাপন করলাম তখন কি হলো, সে হচ্ছে ওইখান দিয়ে ঘুরতে থাকবে। এখন সে যদি পৃথিবীর প্রতি একটা টান অনুভব না করে, মানে পৃথিবীর থেকে একটা আকর্ষণ বল অনুভব না করে, সে কি কখনো ঘুরবে? জিনিসটা বুঝতে পারছো? মানে আমি কি করলাম, পৃথিবীর বাইরে বের করলাম, তাই না, পৃথিবীর বাইরে বের করে দিলাম। পৃথিবীর বাইরে বের করে দেওয়ার পরে এটা হচ্ছে কেন্দ্রের দিকে, পৃথিবীর কেন্দ্রের সাথে একটা টান অনুভব করবে। যদি টান অনুভব না করতো তখন কি হইতো, এটা ঘুরতে ঘুরতে এখানে ওখানে চলে যেতে পারতো। যেহেতু এখানে একটা টান অনুভব করতেছে সে কারণে সে কি এই কক্ষপথ জুড়েই ঘুরতে থাকবে, তার কক্ষপথ চেঞ্জও করবে না, সেইটা থেকে ছিটকে উপরে যাবে না, সেইটা চেঞ্জ মানে এটা পৃথিবীর মধ্যে উপরে যাবে না, একটা ডেফিনিট টার্ম। এখন এটা একটা এক্সাম্পল, একদম বাস্তব লাইফের এক্সাম্পল তুমি চিন্তা করতে পারো। একটা হচ্ছে সুতা, আমরা দড়ি দিয়ে মানে একটা দড়ি হচ্ছে এক প্রান্ত হচ্ছে পাথরের একটা পেঁচাবো, ঠিক আছে, একটা দড়ির এক প্রান্ত হচ্ছে একটা পাথর পেঁচাবো, পেঁচে হচ্ছে আমি এভাবে ঘুরাবো, এটা ধরো আমার দড়িটা, এখানে হচ্ছে পাথরটা পেঁচালাম, এভাবে হচ্ছে ঘুরাইতেছি। ঘুরানোর ফলে প্রথম কি দেখবো, প্রথমে একটু নিচে নিচে ছিল পাথরটা, এবার যখন ঘুরালাম তখন কি হলো, উপরে উঠে গেল, এভাবে ঘুরতে থাকলো, তাই না? যখন এটা একটা ফোর্স ক্রিয়েট হয়ে যাবে তখন এটা হচ্ছে এভাবে ঘুরতেই থাকবে। কিন্তু আমি যখন হাতটা ছেড়ে দিব, মানে দড়ি যেই প্রান্ত ধরে ঘুরাইতেছি, দড়ির যেই প্রান্ত ধরে ওই পাথরটা ঘুরাইতেছি, তখন যদি দড়িটা আমি ওই প্রান্ত থেকে ছেড়ে দিই তখন কি হবে, পাথরটা ছিটকে অন্য জায়গায় চলে যাবে, তাই না? তাহলে সেমভাবে আরেকটা জিনিস করা যায় যে আস্তে আস্তে যখন আমি ঘুরাইতেছি, ঘুরানোর পরে বেগটা মানে আমি যত বেগে একটু তাড়াতাড়ি ঘুরাইতেছি, কিন্তু যখন আস্তে আস্তে করে ফেললাম তখন আবার কি হয়েছে, সে আগের অবস্থায় চলে আসবে, একদম শুরুর অবস্থায়, স্টার্টিংয়ে যেমন ছিল যে একদম মাটিতে পড়ার মতো অবস্থা। তারপর যখন ঘুরাইলাম তখন কি আস্তে আস্তে উপরে উঠলো, ঘুরতে থাকলো, এরপর আবার যখন কমাইলাম তখন কি হলো, নিচে পড়ে আসলো। কিন্তু ঘুরাইতে ঘুরাইতে যদি আমি ছেড়ে দিই, তখন কি হবে, পাথরটা যে কোনো একটা দিকে চলে যাবে না, সে কি স্থির থাকবে, মাটিতে পড়ে থাকবে নর্মালি, সামনে অন্য কোনো জায়গায় গিয়ে সে হচ্ছে কি হবে, একটা জায়গায় পড়বে। তাহলে এই জিনিসটা হচ্ছে কেন্দ্রমুখী বলের সাথে একটা জিনিস তুলনা করা চাই যে এই মানে কৃত্রিম উপগ্রহটা পৃথিবীর কেন্দ্রের সাথে একটা টান অনুভব করে, যেটা আমরা বলতেছি এই টানটাকে বা টান হচ্ছে, ওই টানটা হচ্ছে একটা ফোর্স বা বল, এই টান বলটাকে আমরা বলতেছি কি কেন্দ্রমুখী বল। যে বলটার কারণে বা যেই বলটা থাকার কারণে কৃত্রিম উপগ্রহগুলো কক্ষপথ থেকে ছিটকে যায় না বা পৃথিবীতে এসে পড়ে যায় না। ওকে, আচ্ছা, যদি কোনো কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর প্রায় 250 কিলোমিটার উপরে তুলে পৃথিবী পৃষ্ঠের সমান্তরালে প্রতি সেকেন্ডে প্রায় 8 কিলোমিটার বেগ দেওয়া যায়, তবে কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর চারদিকে ঘুরতে থাকবে। আবার দেখো, যদি কোনো কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর প্রায় 250 কিলোমিটার উপরে তুলে, পৃথিবী থেকে 250 কিলোমিটার উপরে তুলে পৃথিবী পৃষ্ঠের সমান্তরালভাবে প্রতি সেকেন্ডে 8 কিলোমিটার বেগ দেওয়া যায়, তবে
কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর চারদিকে ঘুরতে থাকবে। এই যে একটু আগে বলছিলাম যে কক্ষপথে আমরা একটা বসায় দিব, কক্ষপথ আগে থেকেই তৈরি, ওই পৃথিবীর বাইরে যে কোনো একটা কক্ষপথে আমরা বসিয়ে দেবো, সেটা বসাতে এই বেগগুলো লাগবে এবং কত দূরে, 250 কিলোমিটার দূরে। ওকে, আচ্ছা আমাদের হচ্ছে একদম শেষের দিকে চলে আসছি আমরা, ক্লাস খুব একটা বড় না বলছিলাম। এখানে দাঁড়াও একটা জিনিস দেখি, কৃত্রিম উপগ্রহ। আচ্ছা দাঁড়াও, কৃত্রিম উপগ্রহের ব্যবহারটা হচ্ছে আমাদের বইয়ে, আচ্ছা আরেকটা জিনিস পড়ানোর বাকি আছে। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস পড়ানো বাকি। দেখো কৃত্রিম উপগ্রহের মানে আমরা যে বললাম যে মানব সৃষ্ট বা কৃত্রিম উপগ্রহ যেগুলো, এগুলো হচ্ছে কি মানে মানুষই তো বানায়, তাই না? তো এখন হচ্ছে এটার একটা হিস্টোরি আছে, সে পুরো হিস্টোরিটা তো আমাদের মানে সাইডে পড়িয়ে লাভ নেই, সেটা পুরো লাইনটা এমসিকিউ। তোমার হচ্ছে এই যে আমার কাছে বইটা আছে পার্ট 4-এর, ঠিক আছে, পার্ট 4-এর মানে পুরো পার্ট 4টা হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন বাই লাইন একদম পড়বা পার্ট 4-এর, 123 পৃষ্ঠা মেবি, ঠিক আছে, 123 পৃষ্ঠা, আমি পৃষ্ঠাটাও লিখে দিই, 123 পৃষ্ঠা। এখন এখান থেকে আমরা হচ্ছে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস দেখি, ঠিক আছে, যেগুলো পরীক্ষা একদম আসার মতো। যে বলছে যে কৃত্রিম উপগ্রহ এবং মহাকাশ যাত্রার ইতিহাস খুব একটা পুরনো নয়, মোটামুটি নতুন। তোমরা জেনে অবাক হবে যে মহাকাশ যাত্রার প্রথম পদক্ষেপ শুরু হয়েছিল 1957 সালের 4 অক্টোবর। এই যে এই জিনিসটা ইম্পর্টেন্ট, প্রথম পদক্ষেপ মানে মহাকাশ যাত্রার প্রথম পদক্ষেপ শুরু হয়েছিল কত সালে? 1957 সালের 4 অক্টোবর। ওকে, এরপর একটা কি, এরপর বলা হয়েছে যে এই যাত্রার সূচনা করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। এই সোভিয়েত ইউনিয়ন হচ্ছে বর্তমানে রাশিয়া, ঠিক আছে, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন হচ্ছে বর্তমানে রাশিয়া। এই রাশিয়া হচ্ছে কি করে, এই যে মহাকাশ যাত্রার সূচনা করে তাহলে কি করে, তারা হচ্ছে একটা কৃত্রিম উপগ্রহ অবশ্যই প্রেরণ করবে। ওই কৃত্রিম উপগ্রহটা আমরা দেখি, এখানে বলছে যে তারা স্পুটনিক 1 নামক কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করে। স্পুটনিক 1 নামক মহাকাশ যান তারা হচ্ছে কি মহাকাশে প্রেরণ করে। এরকম হচ্ছে আরও দেখবা, স্পুটনিক আছে, তারপর হচ্ছে ভস্টক আছে, ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া আছে। ওকে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তাহলে এইটুকু যদি তুমি পড়তে পারো, মানে এই যে পার্ট 4-এর 123 পৃষ্ঠা এমসিকিউ এর জন্য, এটা মানে পড়িয়ে দেওয়ার কিছু নেই, ঠিক আছে। তোমার হচ্ছে কি দেওয়া আছে যে প্রত্যেকটা কত সালে প্রেরণ করা হয়েছে, ঠিক আছে, এমসিকিউ এর মতো এটা কি করবা, দাগিয়ে পয়েন্ট আকারে একটু লিখবা, আলাদা করে দাগিয়ে একটু পয়েন্ট আকারে লিখবা। লিখলে হচ্ছে কি হবে, তুমি যখন পরীক্ষার একেবারে রিভাইজ দিবা একবারে পড়া হয়ে যাবে। ওকে, এই জিনিসগুলো খেয়াল রাখবে। মানে এই পার্ট 4 থেকে, এই অধ্যায় থেকে এমসিকিউ আসলে পার্ট 4 থেকে, পার্ট 4 পৃষ্ঠা 123, আচ্ছা সরি, পৃষ্ঠা 123। এইটার থেকে, এই অধ্যায় থেকে এমসিকিউ আসলে এই চাপ মানে এই পার্ট থেকে একটা না একটা এমসিকিউ আসবেই, ঠিক আছে, একদম মাস্ট। আচ্ছা এখন গেল আমাদের হচ্ছে কৃত্রিম উপগ্রহের এই যে হিস্টোরিতে গেল, ঠিক আছে, হিস্টোরিতে বলতে কি বুঝাইছে, এই যে কত সালে কোন কৃত্রিম উপগ্রহ মহাকাশে প্রেরণ করা হয়েছে, এটা হচ্ছে আমাদের হিস্টোরি, ঠিক আছে, এর বাইরে তেমন কিছু নাই। এরপর শেষে আমাদের একদম শেষে চলে আসছি আমরা, এখানে বলছে কি কৃত্রিম উপগ্রহের ব্যবহার ও গুরুত্ব। কৃত্রিম উপগ্রহের ব্যবহার ও গুরুত্ব, আচ্ছা আমরা একটু দেখি। যোগাযোগে হচ্ছে কৃত্রিম উপগ্রহের ব্যবহার, আবহাওয়াতে কৃত্রিম উপগ্রহের ব্যবহার, পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ, সামরিক গোয়েন্দা উপগ্রহ, নৌ পরিবহন, জ্যোতির্বিজ্ঞান, এগুলোর হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা করে বই পয়েন্ট আকারে দেওয়া আছে। আমরা একটু বলি, ঠিক আছে, আলোচনা করি। যোগাযোগের ক্ষেত্রে কোন ধরনের কি লাগে, যোগাযোগের ক্ষেত্রে কি হয় আমাদের হচ্ছে কি বলে, কোনটা যেন ছিল, হ্যাঁ আচ্ছা, এই যে আমরা যে মোবাইলে কথা বলতে পারি, ঠিক আছে, মোবাইলে এক দেশের এক প্রান্ত থেকে, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, আমরা ঢাকা থেকে বসে আমেরিকা, সুইজারল্যান্ড সব জায়গায় কল দিতে পারি, কিভাবে, এই যে কৃত্রিম উপগ্রহের কারণে, ঠিক আছে, ওইখান থেকে নেটওয়ার্কিং ব্যবস্থাটা চলে আসার পরে তারপর আমরা কি ওই যোগাযোগ উপগ্রহ, ঠিক আছে, ওগুলো হচ্ছে যোগাযোগ উপগ্রহ। যেগুলো আবহাওয়া উপগ্রহ কোনগুলো সেগুলো তো আমরা জানি, ঠিক আছে, আবহাওয়া উপগ্রহ কোনগুলো, এই যে তোমার ধরো যে উপগ্রহগুলো হচ্ছে আমাদের কি আবহাওয়া সংক্রান্ত তথ্যগুলো দিয়ে থাকে। আবহাওয়া সংক্রান্ত তথ্য কোনগুলো,
এই যে কবে বৃষ্টি হবে, ধরো আজকে আজকে হচ্ছে সকালে বৃষ্টি হয়েছে, ঠিক আছে, তো এই আজকে বৃষ্টি হবে নাকি কালকে বৃষ্টি হবে, বা কালকে কখন বৃষ্টি হবে, দুপুরের দিকে তাপমাত্রা কত থাকবে, বা এখন তাপমাত্রা কত, এগুলো কী করে আবহাওয়া যে আমাদের উপগ্রহগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কি তথ্য প্রেরণ করে, সে মানে সেন্টার কোনো একটা মাধ্যমের মাধ্যমে পরে ওখান থেকে আমাদের একদম হাতের নাগালে চলে আসে, ঠিক আছে। একদম তো স্যাটেলাইট থেকে আমরা তথ্য পাই না, স্যাটেলাইট থেকে স্যাটেলাইট সেন্টার আছে, ওইখান থেকে তথ্যগুলো অন্য জায়গায় হালনাগাদ হয়, তারপর ওখান থেকে আবার অন্য জায়গায় হালনাগাদ হয়, তারপর আমাদের কাছে একদম আমাদের হাত মুঠোফোনে চলে আসে। পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ পৃথিবীর হচ্ছে কোন জায়গায়, ঠিক আছে, কোনো একটা ছবি তোলা, ওই যে আমরা গুগল ম্যাপস ইউজ করি তাই না, গুগল ম্যাপস হচ্ছে কি হয় মানে নর্মালি হচ্ছে এখন তো তোমাদের ওই রাস্তায় রাস্তায় ওই যে গুগলের একটা গাড়ি যায় দেখবা, ঠিক আছে, এখন যায় না মানে সব রাস্তায় যায় না, কিছু কিছু জায়গায় এই যে স্যাটেলাইট দ্বারা হচ্ছে কি বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গার ছবি তোলা হয়, ঠিক আছে, এগুলো হচ্ছে পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ কাজ করে। আরও অনেক ব্যাখ্যা আছে দেখবা বইয়ের মধ্যে। সামরিক বা গোয়েন্দা উপগ্রহ, এই যে গোয়েন্দা কোন দেশে কখন হামলা হবে, কোন দেশের কোন জায়গায় পারমাণবিক কি বলে মৌল বা পারমাণবিক সেন্টারগুলো আছে, ঠিক আছে, পারমাণবিক বোমাগুলো কোথায় সংরক্ষিত করে রাখা আছে, এগুলো কই পারে, এগুলো হচ্ছে এই যে গোয়েন্দা উপগ্রহ যেগুলো আছে ওইগুলো হচ্ছে আমরা মানে ওইগুলো দ্বারা হচ্ছে তথ্য প্রেরণ করে একজনকে আরেকজনকে। বাংলাদেশের গোয়েন্দা উপগ্রহ নেই, ঠিক আছে। এখন দেখো নৌ পরিবহন উপগ্রহ, ঠিক আছে, এই যে সাগর, ঠিক আছে, আমাদের যে পৃথিবীর 3 ভাগ পানি 1 ভাগ মাটি তাই না, পৃথিবীর 3 ভাগ পানি 1 ভাগ মাটি, এখন মানে বেশিরভাগটা হচ্ছে আমাদের মহাসাগর যেগুলো ওইগুলো আছে, এখন মহাসাগরের উত্তাল পাতাল তারপর হচ্ছে জোয়ার ভাটা যেগুলো হয় এগুলো হচ্ছে আমাদের নৌ পরিবহন উপগ্রহ হচ্ছে আগে থেকে জানিয়ে দেয়, তখন থেকে আমাদের হচ্ছে ওই অনুযায়ী নাবিকরা যাত্রা চালন করে বা যাত্রা থেকে ফিরে আসে। জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহ ওই সেম জিনিসই, ঠিক আছে, মানে তোমাকে কি বলে যে গ্রহ নক্ষত্র এগুলোর অবস্থান বা এগুলো হচ্ছে কখন কোনো একটা উল্কাপিণ্ড পৃথিবীতে চলে আসলে, ঠিক আছে, কোনো একটা উল্কাপিণ্ড পৃথিবীতে চলে আসছে নাকি বা পৃথিবীতে পড়তেছে নাকি, এই জিনিসটা হচ্ছে এই উপগ্রহগুলো খেয়াল রাখে যে নর্মালি হচ্ছে মহাকাশের অবস্থা ঠিক আছে নাকি মহাকাশে কোনো উপগ্রহ ভেঙে গেল, নাকি মহাকাশে কোনো উপগ্রহ পৃথিবীর দিকে আক্রমণ মানে পৃথিবীর দিকে আগমন করতেছে, এই জিনিসগুলো হচ্ছে এই জ্যোতির্বিদ্যা বিষয়ে উপগ্রহগুলো খেয়াল রাখে। আচ্ছা তাহলে দেখো এই তো আমাদের হচ্ছে থিওরি একদম শেষ, ঠিক আছে, একদম খুব একটা বড় ক্লাস হয় না আশা করি। এরপর দেখো আমাদের এমসিকিউগুলো আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমাদের এই যে এমসিকিউগুলো যেগুলো আছে কত থেকে, এই যে পৃথিবী থেকে একটি নক্ষত্র লাল রং, নক্ষত্রীয় আকার কেমন, নক্ষত্রের আকার হচ্ছে অতি বৃহৎ, ঠিক আছে, এই যে লাল রঙের কোনটাকে বলা হয়েছে আমাদের যে মার্স বা মঙ্গল গ্রহ যেটাকে ওইটাকে কথা বলা হয়েছে যে অতি বৃহৎ। মহাবিশ্বের মাঝারি নক্ষত্রের রং কেমন, মাঝারি নক্ষত্রের রং হচ্ছে সবুজ, না সরি মাঝারি নক্ষত্রের রং হচ্ছে হলুদ, ঠিক আছে, হলুদ লেখছে হলুদ হবে। এরপর ছোট নক্ষত্রের রং হচ্ছে নীল রঙের। বিগ ব্যাং তত্ত্বের অপর নাম হচ্ছে মহাবিস্ফোরণ তত্ত্ব, বিগ ব্যাং তত্ত্বের অপর নাম হচ্ছে মহাবিস্ফোরণ তত্ত্ব। সৌরজগতের গ্রহের সংখ্যা কয়টি, সৌরজগতের এই গ্রহের সংখ্যা কয়টি, আচ্ছা এটা কি এমসিকিউ দিল, এখানে ভুল হয়েছে, ঠিক আছে, সৌরজগতের গ্রহ কয়টি হবে, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, সৌরজগতের গ্রহের সংখ্যা, গ্রহের সংখ্যা হচ্ছে 8টি, 8টি কি লিখছিল এখানে, 8টি লেখে নেই, 3 হ্যাঁ 8টি লেখে নেই। যেসব বস্তু সূর্যকে চারদিকে ঘোরে, সূর্যের চারদিকে ঘোরে কোনগুলো গ্রহ, সৌরজগতের কেন্দ্রে অবস্থান করে কোনটি, সৌরজগতের কেন্দ্রে হচ্ছে সূর্য। তারপর পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি, পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে কোনটা জানো, শনি, ঠিক আছে, পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শনি গ্রহ, আচ্ছা না শনি না শুক্র গ্রহ মেবি, পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র, হ্যাঁ ওই যে আমরা একটা ছোটবেলায় পড়ছি না শুকতারা দেখা যায়,
ঠিক আছে, এই শুকতারাই হচ্ছে এই শুক্র গ্রহটাই হচ্ছে মেইনলি শুকতারা বলি আমরা। ওকে, সৌরজগতে পৃথিবীর পরের গ্রহ হচ্ছে শনি। সৌরজগতে পৃথিবীর পরের গ্রহ হচ্ছে শনি। এই যে একটা সিরিয়াল মেনটেন করে আমরা লিখছি না, বুধ, শুক্র, পৃথিবী, তারপর কি মঙ্গল, বৃহস্পতি, শনি। তো এই অনুসারে পৃথিবীর থেকে, সূর্য থেকে কোনটা কত দূরত্বে, এই অনুসারে পৃথিবীর পরের গ্রহ হচ্ছে শনি গ্রহ। ওকে, সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ হচ্ছে সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ মেবি বুধ হওয়ার কথা। হ্যাঁ, তারপর মহাকাশ যাত্রা সূচনা করে কোন দেশটি? সোভিয়েত ইউনিয়ন। ঠিক আছে, মহাকাশ যাত্রা সূচনা করে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। এরপর মহাকাশে পাঠানো সর্বপ্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে স্পুটনিক 1। ঠিক আছে, স্পুটনিক শব্দের অর্থ কি? ভ্রমণ সঙ্গী। হ্যাঁ, স্পুটনিক শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ সঙ্গী। স্পুটনিক 2 নামক কৃত্রিম উপগ্রহ কখন মহাকাশে পাঠানো হয়? এই যে এমসিকিউ বলছিলাম, এই মানে এই পার্ট থেকে এমসিকিউ দিলে তোমাকে এটা একটা দিবে। এটা হচ্ছে 2 নভেম্বর 1957। 2 নভেম্বর 1957 সালে হচ্ছে কি স্পুটনিক 2 নামক উপগ্রহ মহাকাশে প্রেরণ করা হয়। আচ্ছা, প্রথম মার্কিন কৃত্রিম উপগ্রহের নাম কি? প্রথম মার্কিন কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে এক্সপ্লোরার 1। প্রথম মার্কিন কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে এক্সপ্লোরার 1। আচ্ছা, এরপরে দেখো দুইটা সিকিউ আছে তোমাদের জন্য। এই দুটো হচ্ছে একদম এইচডব্লিউ। ঠিক আছে, পারবা আশা করি। দেখো আমি একটু বলে দিই। মাছ ধরার নৌকার মালিক বকর সওদাগর রেডিওতে শুনতে পেলেন বঙ্গোপসাগরে দক্ষিণে ঘূর্ণিঝড় ঘনীভূত হচ্ছে, যে কোনো সময় উপকূলে আঘাত হানতে পারে। কক্সবাজারের সমুদ্র বন্দরকে 3 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এবং মাছ ধরার নৌকাকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। গ নাম্বার কি বলছে? ক খ আমরা পারবো। ঠিক আছে, কখনো টেনশন নেই। রেডিও অফিসের ঘূর্ণিঝড় ঘনীভূত হওয়ার তথ্য পাওয়াতে বকর সওদাগরের কি উপকার করলো? এই যে রেডিওতে আমরা কি পাইছি, এই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস যেটা, সেটা পাইছে কে? পাইছে যে বকর সওদার। বকর সওদারের কি উপকার হলো? তার হচ্ছে কি, যদি ঘূর্ণিঝড় হতো এবং সে যদি কি ওই নৌকা নিয়ে, সে যদি মাছ ধরার নৌকা নিয়ে ওই সময় সাগরে চলে যায়, তো অবশ্যই তার কি মৃত্যু হওয়ার সংখ্যা কি বলে, হ্যাঁ, মৃত্যু হওয়ার সংখ্যা ছিল। কেন সংখ্যা ছিল? কারণ ঘূর্ণিঝড়ের মধ্যে অবশ্যই কি হয়, সাগরের অবস্থা খুব একটা ভালো থাকে না। সাগর উথাল পাতার ঢেউয়ের মধ্যে মানে একদম ভয়ানক ঢেউ তৈরি হয়। তখন হচ্ছে অবশ্যই সেখানে নৌকা চালানো ভালো কাজ না, মানে ভালো হবে না নৌকা চালানোটা। এরপর ঘ নাম্বার দেখো, আবহাওয়ার বার্তাটি বকর সওদাগর উপকূলীয়বাসী কিভাবে সতর্ক করতে পারে এবং এখানে কোনটা হেল্প করছে? এই যে রেডিওতে যে আমরা আবহাওয়ার পূর্বাভাস পাইছি, কিভাবে? কৃত্রিম উপগ্রহের কারণে পাইছি না। কৃত্রিম উপগ্রহের ব্যাখ্যাটা আসবে অবশ্যই এখানে। ওকে, ঘ নম্বরে বলছে আবহাওয়ার বার্তাটি বকর সওদাগর উপকূলবাসীদের কিভাবে সতর্ক করতে পারে, ব্যাখ্যা করে। এই যে আবহাওয়ার বার্তাটি, এখানে হচ্ছে কৃত্রিম উপগ্রহের, তারপর প্রত্যেকটা গুরুত্ব, যে এখানে হচ্ছে আবহাওয়া উপগ্রহ। ওকে, এখানে হচ্ছে আমরা আবহাওয়া উপগ্রহ, এবং পরেরটা হচ্ছে আমাদের কৃত্রিম উপগ্রহের প্রত্যেকটা যে পার্ট আছে, যোগাযোগ, আবহাওয়া, পৃথিবী পর্যবেক্ষণকারী। ঠিক আছে, এই সবগুলোর আমরা একটা ছোট্ট ব্যাখ্যার মতো লিখে ফেলব। এরপর পি কোন ধরনের জ্যোতিষ্ক? পি হচ্ছে কি আমাদের সূর্য অবশ্যই। কেন? কারণ সূর্যকে কেন্দ্র করে এটা ঘুরতেছে। এটা কি? এটা হচ্ছে আর্থ। এটা হচ্ছে পি, সান। এবং এই যে ছোট্ট একটা কালো দেখা যেতেছে, এটা হচ্ছে আমাদের কি? মুন বা চাঁদ। ওকে, পি কোন ধরনের জ্যোতিষ্ক ব্যাখ্যা করো। ঠিক আছে, ব্যাখ্যা করতে হবে। কি কি ব্যাখ্যা করবা? সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে, সৌরজগৎ, নক্ষত্র, এগুলো সবগুলো একটা ছোট ছোট ব্যাখ্যা দিতে হবে। এরপর ঘ নাম্বার দেখো, পি কিউ আর সম্পর্কে তুলনামূলক আলোচনা করো। পি কিউ আর, পি হচ্ছে কি আমাদের সূর্য, একদম সৌরজগতের কেন্দ্র যেটা। ঠিক আছে, মিল্কি আমাদের যে সৌর ছায়াপথের একদম কেন্দ্র সৌরজগতের। হ্যাঁ, কিউ কি? কিউ হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবী কি করে? সূর্যকে কেন্দ্র করে ঘুরে, পৃথিবীর বায়ুমণ্ডল আছে, বসবাসের উপযোগী, এগুলো বলতে হবে। এরপর আর কি? আর হচ্ছে চাঁদ। চাঁদ হয় কি? পৃথিবী, সূর্য, চাঁদ যখন একই লাইনে চলে আসে, ওই যে জোয়ার ভাটা, অমাবস্যা, এগুলো হয়। এগুলো তোমাদের এই চ্যাপ্টারে নাই। ঠিক আছে, অত লাগবে না। নর্মাল হচ্ছে এই যে তুলনামূলক আলোচনা করো, কোনটা গ্রহ কোনটা উপগ্রহ, ওইটা আলোচনা করবা। ঠিক আছে, তাহলে এখানে কি আলোচনা করবা? ঘ নম্বরে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র। ওকে, একদম ছোট চ্যাপ্টার, একদম ইজি চ্যাপ্টার। ঠিক আছে, এটার থেকে যদি সিকিউ বা এমসিকিউ আসে, কোনো মিস করার কোনো সংখ্যা আমি দেখতেছি না, মিস করার কোনো চান্স দেখতেছি না। একদম ছোট চ্যাপ্টার আমরা পড়িয়ে দিয়েছি প্রত্যেকটা জিনিস। তোমাকে শুধু একটা জিনিস একটু ভালো করে পড়তে হবে, সেটা হচ্ছে কি কৃত্রিম উপগ্রহের হিস্টোরিটা।
ঠিক আছে। আবারও বলতেছি কৃত্রিম উপগ্রহ হিস্ট্রিটা আমি এখানে ডিটেলসলি পড়া নেই, কেন? কারণ এটা বইয়ে তোমার হচ্ছে সাল দেওয়া আছে, কোনটা কত সালে প্রেরণ করা হয়েছে, এটা তো মানে লিখে পড়ানোর কিছু নেই, তোমার হচ্ছে এটা নিজের মুখস্থ করার মতো, ঠিক আছে। মুখস্থ করবা, কারণ এমসিকিউতে পারতে হবে তো অবশ্যই। এখন বলতে পারো ভাই এটা কি জানো কে কত সালে পাঠাইছে, এটা জেনে আমি কি করবো? সাধারণ জ্ঞান তো লাগে, ঠিক আছে। সাধারণ জ্ঞান সব জায়গায় লাগে, তুমি চাকরির ক্ষেত্রে যাবা ওখানেও লাগবে, ঠিক আছে। অ্যাডমিশনের বড় হয়ে যখন ভার্সিটিতে ইউনিভার্সিটি ওঠার জন্য পরীক্ষা দিবা তখনও সাধারণ জ্ঞান লাগে, ঠিক আছে। তো ওইটার জন্য একটু আগে থেকে যদি একটু শিখে রাখো, এখন তো বলতেছি না সবই পড়ে রাখো, ঠিক আছে, তোমার যেহেতু এই চ্যাপ্টারের মধ্যে আছে ওই হিসেবে শিখে রাখো। তো এই চ্যাপ্টারে ধরি আশা করি আর কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই, একদম ইজি চ্যাপ্টার, সবাই একটু ভালো করে পড়বা, পরীক্ষাগুলো একটু ভালো করে দেওয়ার ট্রাই করবা, ঠিক আছে। তুমি ধরো এখন থেকে যদি একটু ভালো করে বুঝে পড়ার ট্রাই করো, তুমি যখন 9-10 উঠবা, ইন্টার কলেজে উঠবা, হাই স্কুলে উঠবা, তখন কি হবে? তখন হচ্ছে তোমার একটা পড়ার ক্যাপাবিলিটি একটু বেশি হবে, মানে তুমি এখন থেকে একটু বুঝে পড়ার ট্রাই করলে তোমার তখনও মনে চাবে যে একটা জিনিস আমি বুঝতেছি না, আমি একটু দেখি আর একটু বুঝতে পারি নাকি, ঠিক আছে। তো ওইভাবে হচ্ছে যেই জিনিসটা তোমার ক্লিয়ার হইতেছে না সেটা তুমি নিজে একটু বোঝার ট্রাই করতে পারো, ওইভাবে হচ্ছে তোমার একটা পড়ার আগ্রহ তৈরি হবে যে আমি এটা পারতেছি না, এটা আরেকবার পড়ি, এটা পারতেছি না আরেকবার পড়ি, আমি যতক্ষণ না বুঝবো এটা ততক্ষণ পড়তে থাকি, দেখি আমি যে বুঝতে পারি নাকি। তো এই হিসেবে এখন থেকে একটু ভালো করে পড়ার ট্রাই করো। তো হচ্ছে অর্ধবার্ষিকীর পরে হয়তো আমরা তোমাদের আরও ক্লাস নিব, তখন আবার হয়তো দেখা হবে। আরেকটা চ্যাপ্টার আমাদের বাকি আছে সায়েন্সের, চ্যাপ্টার 7, ঠিক আছে। এটা এই চ্যাপ্টার যাওয়ার একদিন পরে আশা করি আপলোড হয়ে যাবে, ঠিক আছে, খুব একটা দেরি হবে না। তো তোমরা হচ্ছে সায়েন্সের সবগুলো চ্যাপ্টার, সাফল্য ভাইয়া কিছু নিছে, আমি বাকিগুলো নিছি, ঠিক আছে। রেদওয়ান ভাই একটু ব্যস্ততার জন্য নিতে পারে নাই, সমস্যা নেই, রেদওয়ান ভাই আবার হচ্ছে কোনো একটা চ্যাপ্টার অন্যদিন একটা তোমাদের জন্য ফ্রি ক্লাস নিয়ে দিবে, ঠিক আছে, ওইটার কোনো সমস্যা নেই। তো আমাদের যেইটুক দরকার, আমাদের ওই যে বলছিলাম যে আমরা অনেকগুলো স্কুলের হচ্ছে কি অর্ধবার্ষিকী সিলেবাস কালেক্ট করে একটা কোর্স প্ল্যান সাজাইছি যে এই চ্যাপ্টারগুলো আমরা পড়াবো এই কয়দিনের মধ্যে, ঠিক আছে। আমরা শুরু করছিলাম কত মে মাসের 24 তারিখে মেবি, তাই না, 24 বা 25 তারিখে, এখন হচ্ছে জুন মাসের 23 তারিখ, 1 মাস প্রায় হয়ে গেছে, অনেকগুলো ক্লাস আপলোড হয়ে গেছে। তোমাদের দায়িত্ব কি, প্রত্যেকটা পরীক্ষার আগে যেই পার্টের সমস্যা বা যেই চ্যাপ্টারের সমস্যা, আমাদের ক্লাসগুলো একটু দেখা, ক্লাস নোটগুলো দেখা, বইটা একটু ভালো করে পড়া, যদি গাইড থাকে, গাইড অবশ্যই থাকতে পারে, কোনো সমস্যা নেই। গাইড হচ্ছে কেন, মানুষকে সহায়তা করে, তুমি যে গাইড দেখে সব পড়বে এমন না, বই হচ্ছে তোমাদের মেইন প্রায়োরিটি, বই হচ্ছে সবার আগে পড়বা, তারপর হচ্ছে গাইড, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখবা, কারণ গাইড থেকে যদি পড়া তাহলে তোমার আর বই পড়া হইতেছে না। আচ্ছা এইটুক গেল, আরেকটা যেন কি বলতে নিছিলাম, হ্যাঁ এই তো, ভালো করে একটু প্রিপারেশন নিবা, ভালো করে পরীক্ষা নিবা, সৃষ্টিকর্তার নাম নিয়ে পড়ালেখা করবা। এই তো, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।